শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, সঞ্জা কাহাম। তো সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের পার্টির রাজ্য কমিটির মিটিং হয়েছিল সকালবেলা একবেলার। রাজ্য কমিটির সভায় মূলত আলোচনার বিষয় ছিল যে এই পৌর এবং নগরের যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে তার প্রথম দিন থেকেই যে আজ পর্যন্ত যে ঘটনাবলী, অর্থাৎ কোনো নির্বাচন মানে হলো সমস্ত দল, এমনকি কোনো ব্যক্তিবিশেষ যদি নির্দল দাঁড়ান, তারা সমান অধিকার নিয়ে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার তারা সুযোগ পাবেন। আর এই ব্যবস্থা করার দায়িত্ব হলো হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যার তত্ত্বাবধানে লোকসভা, বিধানসভা রাজ্যগুলিতে হয়ে থাকে, আর তার নিচে যেগুলোকে বলা হয় লোকাল বডিস, যেমন পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, এডিসি, ভিলেজ কমিটি বা ভিলেজ কাউন্সিল, এই জাতীয় নির্বাচনগুলো হয়ে থাকে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাজ্য নির্বাচন কমিশন দুটোই সংবিধান প্রদত্ত ক্ষমতায় রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অধীনে নয়, এটা সাংবিধানিক ক্ষমতায় বলীয়ান হয়ে তারা এই নির্বাচনগুলি পরিচালনা করেন। তো আমাদের রাজ্যেও অতীতে বা রাজ্যে যে আজকে বিজেপি আইপিএফটি জোট সরকার হয়েছে, এই সময়েতে যতগুলো নির্বাচন হয়েছে এই লোকাল বডিজগুলোর ক্ষেত্রেতে রাজ্য নির্বাচন কমিশনের অধীনেই এগুলো সংগঠিত হয়েছে বা হচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর রাজ্য নির্বাচন কমিশন এটাকে রাজ্য সরকারের কোনো একটা দপ্তরের শাখা যেরকমভাবে কোনো ধরনের যে ক্ষমতাহীন, এটা সরকারের তাদের অঙ্গুলি হেলনে উঠবস করে প্রায় এরকম একটা সংস্থায় পরিণত হয়েছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক। তার সাংবিধানিক যে ক্ষমতা প্রয়োগ করার দিক থেকে সম্পূর্ণভাবে অক্ষম বা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তার সাথে তাল রেখে প্রশাসন, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে হোক বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, কি লোকসভা, বিধানসভা, কি এই লোকাল বডিস, এই নির্বাচনগুলি যখন ঘোষিত হয় তার নির্ঘণ্ট এটা অটোমেটিক সাংবিধানিক নিয়মেই তার সেই নির্বাচনী এলাকাতে তার নিয়ন্ত্রণ চলে আসে নির্বাচন কমিশনের হাতে। কিন্তু আমাদের রাজ্যে এই জোট সরকার কায়েম হবার প্রথম দিন থেকেই পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে শাসক দলের তাদের একটা শাখা যেমন এরকম তাদের কার্যকলাপে সেরকম পরিণত হয়েছে। এরকম একটা আবহে
এই নগর নির্বাচন হচ্ছে। নগর নির্বাচন ঘোষণা হয়েছে 22 তারিখ কি 23 তারিখে। তার আগে থেকেই সন্ত্রাসের বহর চলছিল, আর এটা ঘোষণা হওয়ার শুরুর দিন থেকেই সেই সন্ত্রাস নতুন নতুন মাত্রা পেয়েছে এবং যে জনগণের নির্বাচকদের অধিকার হরণে বিগত 43 মাসে যে সমস্ত রেকর্ড করেছে ত্রিপুরা, এই নির্বাচনে সেই রেকর্ডগুলো ছাপিয়ে নতুন নতুন রেকর্ড তৈরি করার মতো অবস্থা ইতিমধ্যে হয়েছে। আপনারা জানেন যে 27 তারিখ এই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়, সেদিন থেকেই মনোনয়নপত্র জমা। 3 তারিখে মনোনয়নপত্র দাখিলের যে শেষ দিন, তার মেয়াদ ছিল। তারপর যে সমস্ত মনোনয়নপত্র বৈধ হয়েছে সেগুলি যে উঠিয়ে নেওয়ার বা অর্থাৎ উইথড্র করার যদি কেউ স্বেচ্ছায় করতে চায়, তার জন্য গতকাল বিকাল 3টা অবধি তার মেয়াদ ছিল। তো আমরা এই সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা দেখেছি যে এই যে কটা দিন 27শে অক্টোবর থেকে গতকাল 8 নভেম্বর অবধি সন্ত্রাসের নানা ধরনের চেহারা। 3রা নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন অবধি চেহারা ছিল যাতে বিরোধী দলের প্রার্থী এবং প্রার্থীর যে সমস্ত প্রস্তাবকরা তারা রিটার্নিং অফিসার অফিসেতে না যেতে পারেন, ভয়ভীতি প্রদর্শন করা, এমনকি বাড়িঘর ভাঙচুর করা, দৈহিকভাবে আক্রমণ করা, এটা তো আছেই। দিনের বেলা, রাতের অন্ধকারে, এমনকি কোনোটা পুলিশ প্রশাসনের চোখের সামনে, কোনো জায়গাতে সারা রাত অবাধে পুলিশ সব জায়গাতেই কাঠের পুতুলের মতো নিশ্চুপ, এটা তো আছেই। তার সাথে হলো যে কয়েকটা জায়গাতে রিটার্নিং অফিসারের অফিস দখল করে রাখা। এটা এই পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর, তারপর জিরানিয়া মহকুমার জিরানিয়া এই যে নগর পঞ্চায়েত, রানীর বাজার মিউনিসিপ্যাল কাউন্সিল, ধলাই জেলার কমলপুরের কমলপুর নগর পঞ্চায়েত, উদয়পুর শহর, বিশালগড়, ওদিকে শান্তির বাজার। যে কারণে এই 7টা নগরে আমাদের বামপন্থী এই বামফ্রন্টের তো কোনো প্রার্থী মানে পদ জমা দেওয়া সম্ভবই হয়নি। আমরা টাইম এন্ড এগেইন বারবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেও সংশ্লিষ্ট জেলা শাসক, পুলিশ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেও আমরা কোনো রকমের সহযোগিতা আমরা পাইনি। হ্যাঁ, 2-1জন জেলা শাসক, এটা বলতেই হয়, যাদের ভূমিকা একটু ভালো ছিল, যেমন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক, তিনি ঘটনাগুলি শোনার পর পদক্ষেপও নিয়েছিলেনও এবং লিখিতভাবে এসপি ওয়েস্টকে চিঠি দিয়েছেন, কিন্তু এসপি ওয়েস্ট বিন্দুমাত্র তার সেই ভূমিকা পালন করেনি। যে কারণে এই 7টা নগরে প্রায় আনকন্টেস্টেড এই শাসক দল তারা এই নগরগুলি তারা দখল করবে, বা ফলাফল যদি অফিসিয়ালি ঘোষণা হয় সেভাবেই একতরফাভাবে শাসক দলের হাতে যাবে। এখন বাকি 13টা যে নগর সভায়, আগরতলা পৌর নিগম সহ, এখানেও সন্ত্রাস ছিল না এরকম না, এখানেও সন্ত্রাস আছে,
খোদ আগরতলা শহর সহ এখানেও চেষ্টা হয়েছে, কিন্তু এখানে মানুষের প্রতিরোধ, গণতান্ত্রিক মানুষের প্রতিরোধ, এটা একটু শক্তিশালী বলে, যা সম্ভব হয়নি অন্য জায়গাগুলোতে, দুর্ভাগ্যের। এই 13টাতে অন্তত প্রার্থী দেওয়া গেছে, বেশিরভাগ জায়গাতে 2-1টা আসন বাদে। কিন্তু সেই 27 তারিখ থেকেই যারা প্রার্থীপদ জমা দিয়েছেন বা জমা দেবেন বা জমা দেওয়ার পর লাগামহীন সন্ত্রাস। আমি আপনাদেরকে আজকে পার্টি রাজ্য কমিটি মিটিং গেছে, সেখানে আমাদের মহকুমার যে সমস্ত প্রতিনিধিরা তারা যে রিপোর্ট করেছেন তার ভিত্তিতেই বলছি যে এই 13টা নগরে 34 জন আমাদের সমর্থক, তার মধ্যে 4 জন হলো প্রার্থী দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন। একজন তো এই বাধারঘাট এলাকার, তার 2 হাত ভেঙেছে, পা ভেঙেছে, মাথা ফাটিয়েছে। 34 জনের মধ্যে 4 জন। এই সমস্ত ঘটনায় মোট 20টা এফআইআর হয়েছে বিভিন্ন থানাতে। একটি জায়গাতেও কোনো থানা থেকে পুলিশ একজন কালপ্রিটকে, একজন সমাজ বিরোধীকে ধরার চেষ্টা করেনি। তারা বাড়িঘর লুট করেছে, কোথাও আগুন লাগিয়েছে, কোনো পরিবারের একমাত্র আয়ের উৎস তাদের অটো রিক্সা বা স্কুটি, মোটরসাইকেল ভেঙেছে। পুলিশ এসে জাস্ট শুধু দেখে গেছে, নামধাম দিয়ে এফআইআর করা সত্ত্বেও যথারীতি গত 43 মার্চ যেমন অন্য ঘটনায় এবং গত 8ই সেপ্টেম্বর তারিখ এই বাড়িতে আগুন লাগানোর ঘটনা যেটা হয়েছে, একটা আসামিকে হাইকোর্টের দাবরানির কারণে গ্রেপ্তার করে আবার কদিন বাদে ছেড়ে দিয়েছে জামিনে। কিন্তু এই ক্ষেত্রে এই 20টা এফআইআরে একটা ব্যবস্থা নেয়নি। এবং এই কদিনে 20টা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান, আমি অটোরিকশা, গাড়ি, মোটরসাইকেল এগুলো তো আলাদা, 20টা বাড়ি, 20টা এবং তার সাথে দোকান ইত্যাদি ভাঙচুর হয়েছে, লুট হয়েছে। 5টা জায়গাতে অন্তত প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গেছিলেন তার প্রস্তাবককে নিয়ে, কিন্তু রিটার্নিং অফিসারের অফিস জবরদখল করে থাকায় এবং সেখানে দিন দুপুরে লাঠি সোঁটা দিয়ে ধমক দেওয়ার কারণে ফিরে আসতে হয়েছে, তারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এটা হয়েছে মেলাঘরে, খোয়াইয়ে, এরকম 5টা আসনে। তারপর 16টা আসনে তাদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, মনোনয়নপত্র বৈধ হিসাবে এটা পরীক্ষা নিরীক্ষার পর ঘোষণা হয়েছে। কিন্তু এমনভাবে তাদের বাড়িঘরে গিয়ে আক্রমণ সারানো হয়েছে, এতে 16 জন গতকালই লাস্ট ডেট ছিল, 16 জন প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, অন্য দলেরও আছে, আমি সেসব আমার কাছে নেই, বামফ্রন্টেরই একা 16 জন প্রার্থী তাদের প্রার্থীপদ তুলে দিতে বাধ্য হয়েছেন। এই ঘটনাগুলি যতখানি হয়েছে, এই জঘন্য ঘটনাগুলি, এগুলি হয় কোনো মন্ত্রী নির্বাচনী এলাকা অথবা কোনো প্রভাবশালী বিধায়কের নির্বাচনী এলাকা, তাদের মধ্যে একজন মাননীয় বিধানসভার উপাধ্যক্ষ। এবং ধর্মনগরে মাননীয় উপাধ্যক্ষের নির্বাচনী কেন্দ্রে যে ঘটনা ঘটেছে, এটা যে কতটুকু চরম অন্যায় এবং সম্পূর্ণভাবে নিয়ম বিধি লঙ্ঘন। আমি শুধু ঘটনা বলি, গত 4ই নভেম্বর
দেওয়ালের দিন, অফিস বন্ধ ছিল, এসডিএম আসেননি, স্বাভাবিক আসবেন না। সেখানে আমাদের প্রার্থী নিকুঞ্জ দেবনাথ, ধর্মনগরের ওয়ার্ড নাম্বার 3, সকাল 8:30টায় এই বিজেপি আশ্রিত সমাজদ্রোহীরা, যে এই মাননীয় উপাধ্যক্ষের খুব নিকটের যে তার সোনার টুকরো ছেলেরা, তারা আমাদের প্রার্থী নিকুঞ্জ দেবনাথকে বাড়ি থেকে ধরে তুলে নিয়ে আসেন, নিয়ে যায় উপাধ্যক্ষের বাড়িতে। উপাধ্যক্ষ, অধ্যক্ষকে আমরা মাননীয় সম্বোধন করি। কেন আমরা করি? তারা কোনো দলের হলেও, যেহেতু একটা আইনসভা তারা পরিচালনা করেন, দলের হলেও যারা এই জাতীয় দায়িত্বে বা এই জাতীয় পদে যারা আরোহণ করেন, তাদের ভূমিকা একটু অন্যরকম হয়। কিন্তু এই সমাজদ্রোহীরা একজন প্রার্থীকে তুলে নিয়ে এসে তার বাড়িতে নিয়ে আসলো, আর সেখান থেকে নির্দেশ গেল, নিশ্চয়ই এটা মাননীয় উপাধ্যক্ষ যদি সে নির্দেশ না দেন এটা হতো না। সেই বন্ধের দিনেই যে ধর্মনগরের এসডিএম কমলেশ ধর, টিসিএস অফিসার, তাকে ফোন করা হলো বন্ধের দিন এসে 10:30টার সময় এসে এই কমলেশ ধর অফিস খুলল। অর্থাৎ জবরদস্তি করে তার সিগনেচার নিয়ে তাকে বাধ্য করতে হবে। তাকে আমি পদত্যাগ করেছি, যদিও সে স্বেচ্ছায় পদত্যাগ করেনি। এই খবর জানার পর সাথে সাথেই আমাদের ধর্মনগর পার্টির সম্পাদক, আমাদের উত্তর ত্রিপুরা জেলার যে এই জেলা কমিটির সম্পাদক, প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, তিনি চিঠি দেন রিটার্নিং অফিসারকে। তার কপি নির্বাচন কমিশনকে দেওয়া হয়, তার কপি ডিএমকে দেওয়া হয় হস্তক্ষেপ করার জন্য। তো আমরা ভেবেছিলাম যে কমলেশ ধর রিটার্নিং অফিসার, তিনি একজন উপাধ্যক্ষের নির্দেশে অফিস খুলতে বাধ্য হলেও এটা রাখলেও, যেহেতু এটা অন্যায়ভাবে নেওয়া হয়েছে, একটা প্রার্থী যদি কোনো কাগজ নিয়ে যায়, সে তার প্রস্তাবক নিয়ে যাবে, অন্য দলের লোক যাবে কেন? তারপর সেটা হলো অন হলিডে, দিওয়ালি। কিন্তু গতকাল দেখা গেল যে আরও 4 জন সহ, যাদেরকে জবরদস্তি করে পদত্যাগ করানো হয়েছে, এই উড্ডল করা হয়েছে, এই নিকুঞ্জ দেবনাথের নামও সেখানে আছে। এটা গুরুতরভাবে অন্যায়। এটা নির্বাচন বিধিকে লঙ্ঘন করা, সংবিধানকে যে এতে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখানো, এবং এর কগনিজেন্স শুধুমাত্র এই কমলেশ ধর, যিনি এই সাংবিধানিক দায়িত্ব পালন করতে অপারগ হলেন তিনি না, তার দায় নিশ্চয়ই যে মাননীয় উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনও এড়াতে পারেন না। আমরা আলোচনা করেছি এই বিষয়টা, আমরা আইনের দরবারে এটা তুলব আমরা, যে একজন এসডিএম কি করে যে নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত, কমিশনের বিধি বহির্ভূত এই জাতীয় যে অন্যায় কাজে অংশগ্রহণ করতে পারেন, যেটা দুর্ভাগ্যজনক। যা ত্রিপুরার যে অতীতে কখনো হয়নি, আজ এই ঘটনাগুলি হয়েছে। দ্বিতীয় একটা ঘটনা বলবো, যে এটা গতকাল, অর্থাৎ তার আগের দিন মধ্যরাতে, যদি দিন ধরা হয় এটা গতকালই হবে, আমাদের সোনামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের একজন মহিলা প্রার্থী, এই মহিলা প্রার্থীর উপরে জবরদস্তি করা হয়েছে, তার মনোনয়নপত্র তুলতে হবে। মহিলা প্রার্থী বলছে আমার জীবন গেলেও আমি তুলব না।
মহিলাকে যখন এই রাজি করাতে পারলেন না, এই মহিলার তার কন্যা বিয়ে দেওয়া হয়েছে কাঠালিয়াতে, তিনিও আমাদের পার্টির একজন কর্মী, অঞ্চল সম্পাদক। রাত 2:30টায় গিয়ে সেই বাড়িতে মহিলার এই জামাতা, মহিলার মেয়ে এবং তার 8 বছরের নাতি, তার উপরে এই নাতির ঘাড়ের উপরে নাতির চেয়ে লম্বা এই রামদা ধরা হয়েছে যে তোমার দিদিমাকে, তার জামাইকে বলা হচ্ছে, মেয়েকে বলা হচ্ছে, তোমার শাশুড়ি, তোমার মাকে বলো, নতুবা তোমার সন্তানকে এই রামদা দিয়ে 2 টুকরো করা হবে। এবং তার কপালে রিভলভার দ্বারা হয়েছে। কাঠালিয়া উপর্যপুরী, যেখানে গত সেপ্টেম্বর মাসে ঘটনা হয়েছিল। তো এই ঘটনাগুলি আজকে ঘটছে। রাজ্যে আইন শৃঙ্খলা, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার কোথায় চলে গেল? তো কেন এই ঘটনাগুলি করতে হচ্ছে শাসক দলকে? তারা বলছেন তাদের ভিশন ডকুমেন্ট তার অতিরিক্ত তার রূপায়ণ করে ফেলেছেন। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে, তার আশীর্বাদে ত্রিপুরাজ্যে নাকি অভূতপূর্ব উন্নয়ন করে ফেলেছেন। জনগণের টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতিটি পঞ্চায়েতের ওয়ার্ডে, প্রতিটি নগরের ওয়ার্ডে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে অসংখ্য হোর্ডিং এই ত্রিপুরা যে উন্নয়নে বিপ্লব করেছেন। যদি তাই হয়ে থাকে, কেন এই নগর নির্বাচন, তাও মেয়াদ শেষ হওয়ার 1 বছর বাদে তারা এই ভোট করাচ্ছেন? এটার মেয়াদ শেষ হয়ে গেছিল গত 2020 ইংরাজির নভেম্বরে। গত নভেম্বরেই ভোট হওয়ার কথা ছিল। হ্যাঁ, হয়তো বলার চেষ্টা হতে পারে, যদিও কোথাও আমরা এই বলতে শুনিনি, এই ব্যাখ্যা সরকার দেয়নি। হয়তো বলার চেষ্টা হবে কোভিডের কারণে। তো কোভিডের কারণ যদি হয়ে থাকে, এই কোভিডে তাদের সরকারি মেলা, সরকারি উদ্বোধন, তারপরে তাদের পার্টির কাজকর্ম সব কিছু হতে পারল। মাঝখানে এডিসি নির্বাচন হলো, অন্য রাজ্যে বিধানসভা নির্বাচন হলো। তো কেন নগর নির্বাচন হলো না কেন? আসল কথাটা হলো জনগণকে মোকাবেলা করা, জনের সামনে দাঁড়াবার এদের হিম্মত নেই, এত জনবিচ্ছিন্ন। এবং সেই কারণেই 7টা নগরে এরকম জবরদস্তি করে গুন্ডাদের হাত ধরে দখল করার পর বাকি 13টাতেও যেখানে পারলেন না সে কায়দায়, সেখানে এখন এগুলি করার চেষ্টা করছে। তো আমরা বলতে চাই যে সর্বশক্তি দিয়ে এই 13টা জায়গাতে এখানে বেশিরভাগ প্রার্থী রয়েছে, আমরা লড়াই করব। রাজ্যের জনগণের কাছে আমরা এই বিচার আমরা দেব এবং নির্বাচন কমিশনকে বলবো এই দায়িত্ব সংবিধান তাদেরকে দিয়েছে। ফ্রি এবং ফেয়ার ইলেকশন সংগঠিত করার জন্য সে ভূমিকা নিন এবং তার সাথে পুলিশ প্রশাসনকেও বলবো এইভাবে সরকারের শাসক দলের চামচাগিরি করে যারা আজকে, আমি সমস্ত পুলিশ অফিসার, সমস্ত যে সিভিল অফিসার তারা খারাপ বলছি না, কিন্তু তাদের মধ্যে 2-1 জন যে ভূমিকা পালন করছে, এটা চলতে থাকলে ত্রিপুরার যে জনগণ কাউকে রেহাই দেবে না। কাজে আজকে রাজ্য কমিটির যে বক্তব্য যে আগামী 25শে নভেম্বর যে ভোট হবে, প্রশাসন এবং কমিশন যাতে এই ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করে। এই যে বাইক বাহিনী দিনে রাতে, রাত দুপুরে যারা অবাধে এই অলিতে গলিতে গিয়ে সমস্ত হামলা, হুজ্জুতি, আগুন, লুট করছে,
এদের বন্ধ করুন। 2 জনের বেশি 2টা বাইক যাতে একসাথে চলতে না পারে সে ব্যবস্থা করুন। তার সাথে সমস্ত প্রার্থী, সমস্ত দল প্রচারে যাতে সমান সুযোগ পায় কমিশনের তরফ থেকে সে ব্যবস্থা করুন। আর সমস্ত ক্যান্ডিডেট, ইভেন নির্দল হোক, অন্য যে কোনো দল হোক, তারা যাতে সবাই নিরাপত্তা পায়, সবার জন্য যাতে সেই নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। তো এই কথাগুলি বলার জন্যই আমাদের রাজ্য কমিটির সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আমি আশা করি যে আপনারা যে প্রেস মিডিয়া, বোথ প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স, যে গত কদিনে এই সমস্ত ঘটনা শুধু আমরা যেগুলো বলছি বা আপনারা যারা আপনাদের কাছে পাঠাচ্ছি, শুধুই আপনারা সেগুলি তুলছেন না, আপনারা নিজেদের তরফ থেকেও এগুলো তুলছেন। আপনাদের আমরা এই জন্য অ্যাপ্রিসিয়েট করি। বোথ প্রিন্ট এবং ইলেকট্রনিক তারা তুলছেন ঘটনাগুলো নিজের থেকেও। আশা করি গণতন্ত্রের স্বার্থে, কেননা এই জাতীয় অবস্থা হলে পরে এ রাজ্যে কেউ সুখে থাকবে না। ইতিমধ্যেই যে অফিসার থেকে শুরু করে ওই ডাক্তার, পুলিশ, সাংবাদিক খুন হচ্ছে, মার খাচ্ছে, কোনো বিচার নেই। কাজে এই ঘটনাগুলি তুলে ধরবেন, এটা আমি আশা করি। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। You have said so many complaints were lodged with the State Election Commissioner, and I guess earlier also a delegation of Left Front tried to talk to the State Election Commissioner, but no response came from the end. So why do you think the State Election Commissioner is taking such steps? Number one. Number two, is there any next step after any from the Left Front? No, that I have already told. That the State Commission, what role he should have played, or how the Commission they have to, that is, they should have acted upon, it has not been seen during last 43 months. But we, the CPIM, our party is not that hooligan party. We are law-abiding party. That's why, once again, we have been appealing to the Commission and also the administration that we don't any favor from them. But what we expect from the administration and from the Commission, that the right of the people, right of the electorates, it should be preserved, it should be protected, it should be maintained. If it does not happen, so in future, what sort of the movement will happen, that is not up to me, because there are many people, they are asking, why not you are garrowing the office of the Commission? Why not you are garrowing the police headquarters? I am telling yes, we have to see, because we are law-abiding, a democratic party. We don't believe in the anarchism. But tomorrow, day after tomorrow, what will happen, we don't know, because while we will find that nothing is, that is, what say, refraining them from the sort of the hooliganism and the sort of the free hands to the miscreants. So people have to act upon. আর কেউ? বিজেপি অভিযোগ করছে সিপিএম তৃণমূলকে সহযোগিতা করছে, তৃণমূল অভিযোগ করছে বিজেপি সিপিএম দোষর হয়ে কাজ করছে। আসলে এই আতাতের বিষয়টা নিয়ে কি বলবেন? শুনুন, আমি বিজেপি তো ওরা দিশেহারা, এবং এই যে সব কথা বললাম, এটা তো তারই নমুনা। আরে তুমি সরকারে আছো, তুমি বলছো প্রধানমন্ত্রীর মার্গদর্শনে গোটা উত্তর পূর্বাঞ্চলের সাথে ত্রিপুরা নাকি অন্য মাত্রায় চলে গেছে, তো তোমার ভয় কিসের? কেন তোমাকে গুন্ডা মস্তান সমাজ বিরোধীদের উপরে ভর করে তোমাকে নির্বাচন করতে হবে? তো এখানে বিজেপির কথা আমি বলছি না, আমি বলছি ওই যে আরেকটা দলের নাম করে যে বিজেপি বলতে চাইছে মানুষকে কনফিউজ করার জন্য, বিভ্রান্ত করার জন্য। আমাদের রাজ্যের মানে মিডিয়ার কথা বলছি না, কিন্তু বহিরাজ্যের কিছু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বলতে চেষ্টা করেছিল
ত্রিপুরাজ্য তো যে তৃণময় হয়ে যাচ্ছে, তো কটা কেন্দ্রে তারা প্রার্থী দিতে পেরেছে? এই যে 20টা আরবান বডিতে ইলেকশন হচ্ছে, কটা জায়গা তাদের উপস্থিতি আছে? এবং যে 13টায় এখন কন্টেস্ট হচ্ছে, সে 13টা তো কটা জায়গাতে? কাজে এগুলি হলো যে নিজেদের অক্ষমতা, অপদার্থতা, এটা অন্যভাবে প্রকাশ করার জন্য অন্যের উপরে সেই দায়িত্ব চাপিয়ে দেওয়া। কাজে এর কোনো মানে কি জবাব দেবো, এগুলোর কোনো জবাব হয় না।